নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ জিএস এর যে সেকশনটি আছে, সেই ডেসক্রিপটিভ জিএস এর এই সেকশনটিতে আমরা একটি সিরিজ নতুন শুরু করতে চলেছি। এই সিরিজে তোমরা ডেসক্রিপটিভ জিএস এর বিভিন্ন টপিক এবং কারেন্ট ইভেন্টস এর বিভিন্ন যে টপিকগুলো আছে, যেগুলো তোমাদের এই ডেসক্রিপটিভ পেপারটিতে খুব ইম্পর্টেন্ট, সেই সমস্ত টপিক সংক্রান্ত ভিডিও আমরা এই সিরিজটিতে একে একে নিয়ে আসবো। ইতিমধ্যেই তোমাদের পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে 31শে অগস্ট। আমরা সেই ডেটটিকে মাথায় রেখেই এই প্রত্যেক দিনই বিভিন্ন ধরনের টপিকের ভিডিও এই চ্যানেলে আমরা উপস্থাপন করব। তোমরা ধীরে ধীরে এই ভিডিওগুলো দেখতে থাকো এবং নিজেদের প্রস্তুতিকে আরো বেশি জোরদার করে নাও। ধৈর্য ধরে তোমরা প্রিপারেশন নিলে আশা করি অনেকগুলো টপিকই তোমাদের হাতে আমরা তুলে দিতে পারবো। এই যে খুব কম সময় তোমরা পাচ্ছ, এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খুব ক্যালকুলেশনের সঙ্গে এবং খুব ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তোমরা যদি প্রিপারেশন নিতে পারো, এই সময়টাও কিন্তু তোমাদের কাছে খুব ফ্রুটফুল হয়ে উঠবে। যদি ডেসক্রিপটিভ জিএস এর এই সমস্ত টপিকগুলোর তোমরা স্টাডি মেটেরিয়াল পেতে চাও, অবশ্যই আমাদের এই যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে বা ডেসক্রিপশনে, এবং এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পিং করো, তোমাদের স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হবে। এই সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলো আমরা বাংলা এবং ইংলিশ এই দুই ভাষাতেই রেখেছি। তোমরা যে ভাষাতে পরীক্ষা দাও না কেন, কেউ যদি ইংলিশ ভাষাতে পরীক্ষা দাও, সেই ইংরেজি স্টাডি মেটেরিয়ালও পাবে, এবং সঙ্গে কেউ যদি বাংলা দাও, বাংলা স্টাডি মেটেরিয়ালও কিন্তু তোমরা পাবে। এক্ষেত্রে একটা কথা বলি, যেহেতু ইংলিশের রিসোর্স অনেক বেশি, তাই ইংলিশের যে স্টাডি মেটেরিয়ালগুলো, সেগুলোর ভাষা, সেগুলোর যে কন্টেন্ট, সেগুলো হয়তো একটু বেশিই হবে। যেটা বাংলায় একই থাকবে, হয়তো কিছুটা সামান্য কম বেশি হয়তো হতে পারে। তোমরা সেগুলো দেখে নিও। আশা করি এই সমস্ত ভিডিওগুলো থেকে তোমরা অনেক উপকৃত হবে। তাহলে চলো আজকে আমাদের যে কোশ্চেন সেটা শুরু করি। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য কনসেপ্ট অফ ওয়ান নেশন ওয়ান ইলেকশন? ক্রিটিক্যালি অ্যানালাইজ ইটস পোটেন্সিয়াল বেনিফিটস অ্যান্ড চ্যালেঞ্জেস ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি। ঠিক আছে, 20 নম্বরের প্রশ্ন থাকে। এটা 250 ওয়ার্ড লিখেছি, আমি একটু বেশি লিখেছি, কারণ যখন তোমরা পরীক্ষার খাতায় লিখবে এই সমস্ত কন্টেন্ট থেকে প্রস্তুত করে, তখন দেখবে অটোমেটিক কিছু না কিছু ওয়ার্ড তোমাদের কমে যাবে। সাধারণত এই 20 নম্বরের প্রশ্ন থাকলে তোমাদেরকে 150 ওয়ার্ড থেকে 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে তোমাদের সাধারণত লিখতে হয় এই প্রশ্নগুলো। ঠিক আছে, তাই একটু বেশি দেওয়া রইলো, যেহেতু তোমরা সেগুলোকে পরে লিখবে, তাই কিছুটা হয়তো দেখবে সেটা 150 কি 200 ওয়ার্ডেই দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের আজকের যে টপিক, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, আমরা প্রথমে দেখে নেব ওয়ান নেশন ওয়ান ইলেকশন কি, তারপরে এর পোটেনশিয়াল বেনিফিটস, চ্যালেঞ্জেস ইন্ডিয়ান ডেমোক্রেসির কনটেক্সটে আমরা সেগুলোকে আলোচনা করব। তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো, প্রথমে আমরা ইংলিশটা নিয়ে আলোচনা করে নিই, পরে বাংলা স্লাইডে যাব। The Union Cabinet, led by PM Narendra Modi, approved the recommendations of the former President Sri Ramnath Kovind-led high-level committee on One Nation, One Election, recommending simultaneous elections for Lok Sabha and the legislative assemblies of the states in the first step, followed by local bodies election after 100 days in the second step. অর্থাৎ PM নরেন্দ্র মোদী, শ্রী রামনাথ কোবিন্দ লেড, তার যে নেতৃত্বে যে হাই লেভেল কমিটি তৈরি হয়েছিল ওয়ান নেশন ওয়ান ইলেকশনের, সেটা অ্যাপ্রুভ করেছেন। এবং যেটা তৈরি করা হয়েছিল কি না, যেটা কি রেকমেন্ড করেছিল, সাইমালটেনিয়াস ইলেকশন ফর লোকসভা অ্যান্ড দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ, অর্থাৎ লোকসভা এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ স্টেট রাজ্য বিধানসভায় যে সমস্ত ইলেকশনগুলো হয়, সেগুলো যেন একই সঙ্গে করা হয়। এটা হচ্ছে প্রথম ধাপে, যখন লোকসভা এবং রাজ্য বিধানসভার ভোটগুলো হবে, এবং দ্বিতীয় ধাপে কি হবে না, লোকাল বডি অর্থাৎ পঞ্চায়েত, এই সমস্ত পঞ্চায়েতের যে ইলেকশনগুলো সেগুলো সেকেন্ড স্টেপে হবে। ঠিক আছে, অর্থাৎ ঘটনার পুরো ওভারঅল বিবরণ আমরা এই প্যারাতে দিয়েছি। এবার দেখো নেক্সট কি আছে, দ্য হাই লেভেল কমিটি অন ওয়ান নেশন ওয়ান ইলেকশন ওয়াজ এস্টাবলিশড অন সেপ্টেম্বর 2, 2023. The committee submitted its report to the President of India on March 14, 2024. এই যে তথ্যটা আছে, এটা যদি তোমরা চাও দেবে, না চাও না দেবে। ঠিক আছে, এটা তোমরা নাও দিতে পারো, কিন্তু এই প্রথমের যে ইন্ট্রোডাকশন সেটা দেবে। এবার দেখো ওয়ান নেশন ওয়ান ইলেকশন ইমপ্লিমেন্ট করতে গিয়ে কি কি আমরা আরো তথ্য জানতে পারছি। দেখো, ইট উইল বি ইমপ্লিমেন্টেড বাই অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশন। আচ্ছা, এই হাইফেনটা হবে না, একসঙ্গে হবে এটা। ইট উইল বি ইমপ্লিমেন্টেড বাই অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশন থ্রু টু অ্যামেন্ডমেন্ট বিলস। ঠিক আছে, তাই টু অ্যামেন্ডমেন্ট বিলস কি কি আছে, দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট
bill will pave way for holding simultaneous elections to Lok Sabha and state legislative assemblies. It will require special majority in both the houses of the parliament. অর্থাৎ ফার্স্ট যে অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ প্রথম সংশোধনী বিল যেটা করতে হবে, সেটাতে কি করতে হবে, কিসের জন্য, লোকসভা, রাজ্যসভা, লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলোর নির্বাচন যেন একসঙ্গে হয়। ঠিক আছে, এবং এই অ্যামেন্ডমেন্ট পাস করতে গেলে সাধারণত 2/3 মেজরিটি দরকার। স্পেশাল মেজরিটি অর্থাৎ তোমরা কনস্টিটিউশন পড়তে গিয়ে দেখেছো যে 2/3 মেজরিটি দরকার বোথ লোকসভা এবং রাজ্যসভায়, সেই কথাটা এখানে লেখা হয়েছে। আর কি কি আর্টিকেল অ্যামেন্ড করা হবে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট করতে গেলে, অ্যামেন্ডমেন্টস উইল বি মেড ইন আর্টিকেল 83 এন্ড আর্টিকেল 172। আর্টিকেল 83 তে বলা হয় লোকসভা নির্বাচনের কথা, 172 তে বলা হয় রাজ্য বিধানসভাগুলো অর্থাৎ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির বিধানসভা যে নির্বাচন সেটার কথা। এবং যদি আমরা একসঙ্গে নির্বাচন করতে চাই লোকসভা এবং রাজ্য বিধানসভা, তাহলে এই যে আর্টিকেল গুলো আছে, আর্টিকেল 83 এবং 172, এই দুটো আর্টিকেলের আমাদের সংবিধান বা সংশোধন বা অ্যামেন্ডমেন্ট করতে হবে। ঠিক আছে, যেটা আগে বলা হয়েছিল 5 বছর অন্তর অন্তর লোকসভা এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন হবে, সেটা নিশ্চয়ই চেঞ্জ করতে হবে, কারণ যদি একসঙ্গে হয় তাহলে তো আর হচ্ছে না সে ব্যাপারটা। তাই ফার্স্ট অ্যামেন্ডমেন্টে এটা করা হয়েছে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব নেক্সট, দ্য সেকেন্ড অ্যামেন্ডমেন্ট will pave a way for synchronizing local election with elections to the Lok Sabha and state legislative assemblies by inserting a new article, article 324A। ঠিক আছে, অর্থাৎ যে প্রথম অ্যামেন্ডমেন্টে আমরা দেখলাম কি লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলোর একসঙ্গে যাতে নির্বাচন হয় সেটা জন্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, এবং সেই ফার্স্ট অ্যামেন্ডমেন্টে 83 এবং 172 এই দুটো আর্টিকেলের সংশোধন প্রয়োজন, এবং সেকেন্ড অ্যামেন্ডমেন্টে একটা নতুন আর্টিকেল ইনসার্ট করা হচ্ছে, সেটা হচ্ছে আর্টিকেল 324A, যার দ্বারা কি হবে, এই লোকাল বডিগুলো অর্থাৎ যে পঞ্চায়েতের ইলেকশনগুলো সেই ইলেকশনগুলো হবে। ঠিক আছে, it will also provide for the creation of single electoral roll for elections at all levels by the Election Commission of India by inserting new article 325(2). ঠিক আছে, since local self government is mentioned under entry 5 of the state list of the 7th schedule of the constitution, the second amendment will require ratification from by at least half of the states as specified under article 368 of the constitution। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে কনস্টিটিউশনের 7th শিডিউল, সেই 7th শিডিউলে কি বলা আছে, স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট এবং কনকারেন্ট লিস্ট, অর্থাৎ এই যে তিনটে লিস্টের কথা বলা হয়েছে, অর্থাৎ স্টেট লিস্টের আন্ডারে কি কি থাকবে, সেন্ট্রাল লিস্টের আন্ডারে কি কি থাকবে, এবং কনকারেন্ট লিস্ট অর্থাৎ যুগ্ম তালিকায় কি কি থাকবে সেগুলো বলা আছে। কিন্তু স্টেট লিস্টের এন্ট্রি 5 এ লোকাল সেলফ গভর্নমেন্টের যে ইলেকশন সেটার কথা বলা হয়েছে, কিন্তু যেহেতু আর্টিকেল 324 অ্যামেন্ড করে বা ইনসার্ট করে যে লোকাল সেলফ গভর্নমেন্টের যে ইলেকশনের কথা বলা হচ্ছে, সেটা যদি সংশোধন করতে যায় তাহলে কিন্তু এই যে 7 শিডিউল এর এন্ট্রি 5 এটারও সংশোধন প্রয়োজন। কিন্তু এটা সংশোধন করতে গেলে আর্টিকেল 368 অনুযায়ী অ্যাটলিস্ট হাফ অফ দ্য স্টেট অর্থাৎ প্রায় অর্ধেক যে রাজ্য, অর্থাৎ 28টা রাজ্যের মধ্যে অর্ধেক 14টা রাজ্যে কিন্তু র্যাটিফিকেশন দরকার। ঠিক আছে, সেটা এখানে বলা হয়েছে, অর্থাৎ ইমপ্লিমেন্টেশন করতে হলে এই সমস্যাগুলো হলো। ঠিক আছে, তোমরা একটা ছক করে নেবে খাতাতে, রাফ স্কেচ করে নেবে যাতে করে তোমাদের মনে রাখতে সুবিধা। প্রথমে আমরা কি করলাম, ওয়ান নেশন ওয়ান ইলেকশন কিভাবে পাস হয়েছে সেটা লিখলাম, এটা ফার্স্ট স্টেপ। দ্বিতীয় স্টেপে কি দেখলাম যে কি কি অ্যামেন্ডমেন্ট প্রয়োজন ইমপ্লিমেন্টেশনে, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট তার কি কি আর্টিকেল আছে, 83, 172। দ্বিতীয় স্টেপে কি দেখলাম, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, সেকেন্ড অ্যামেন্ডমেন্টে আমাদের কি হচ্ছে, ইনসার্ট করতে হচ্ছে আর্টিকেল 324A এবং 325(2)। ঠিক আছে, এগুলো মনে রাখবে, এই পয়েন্টগুলো মনে রাখবে এবং নিজেরা নিজেদের ভাষাতে আরো ভালোভাবে লিখবে যদি পারো, সেটাই কিন্তু সব থেকে ভালো হবে। ঠিক আছে, এবং এই লোকাল সেলফ গভর্নমেন্টের জন্য 3 নম্বরে, লোকাল সেলফ গভর্নমেন্টের জন্য 8 শিডিউলের সংশোধন প্রয়োজন স্টেট লিস্টের, যার জন্য অর্ধেকের বেশি রাজ্যের র্যাটিফিকেশন দরকার। ঠিক আছে, আমাদের ফার্স্ট পয়েন্টটা হয়ে গেল। আমাদের যে প্রথমে দেখো কোশ্চেনটা ছিল যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য কনসেপ্ট অফ ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এটা আমরা করে নিলাম। ইমপ্লিমেন্টেশন অফ ওয়ান নেশন ওয়ান ইলেকশন এবং ইন্ট্রোডাকশন মিলিয়ে এই প্রথম পার্টটা হয়ে গেল। এবার ক্রিটিক্যালি অ্যানালাইজ ইটস পোটেনশিয়াল বেনিফিটস অ্যান্ড চ্যালেঞ্জেস ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি, এই পোর্শনটাতে চলে যাব। ঠিক আছে, অর্থাৎ কি অ্যাডভান্টেজ আছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন ইমপ্লিমেন্টেশনের এবং কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে। দেখো, অ্যাডভান্টেজের মধ্যে রিডিউসড ফিনান্সিয়াল বার্ডেন, অর্থাৎ যে হিউজ খরচ একটা ভোট চালাতে,
একটা নির্বাচন চালাতে, একটা ইলেকশন চালাতে, সেই হিউজ খরচ বাঁচানো যাবে যদি আমরা সমস্ত এই যে রাজ্য বিধানসভার একবার নির্বাচন হবে, একবার কেন্দ্রের নির্বাচন হবে, সেই সময় বা অর্থাৎ লোকসভা নির্বাচন হবে, এগুলো যদি আমরা একই সঙ্গে করতে পারি তাহলে একটা হিউজ খরচ বেঁচে যাবে। তাই প্রথম পয়েন্টটি আছে রিডিউসড financial burden. It will reduce financial expenditure during elections incurred by both the government and political party. অর্থাৎ সরকার এবং পলিটিক্যাল পার্টিগুলো ভোটের নামে যে বিরাট অঙ্কের টাকা খরচা করে সেই টাকার খরচটা বেঁচে যাবে যদি একই সঙ্গে ইলেকশন করা যায়। রিডিউস ডিসরাপশন টু গভর্নেন্স, অর্থাৎ দ্য গভর্নেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ এখানে যে হাইফেনটা যেটা হবে না, একই সঙ্গে হবে দ্য গভর্নেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন উইল নট বি ডিস্টার্বটেড বাই দ্য ফ্রিকোয়েন্ট ইমপ্লিমেন্টেশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট। অর্থাৎ তোমরা জানো যে ভোটের কিছুদিন আগে, প্রায় 3.5 মাস 4 মাস আগে একটা মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ এমসিসি চালু হয়ে যায়। ঠিক আছে, দেখবে এমসিসি চালু হয়ে গেলে আর কোনো কাজই ঠিকঠাক ভাবে হতে চায় না। ঠিক আছে, কোনো রকম উন্নয়নমূলক কাজকর্ম, কোনো নিয়োগপত্র, যদি কোনো পেন্ডিং রেজাল্ট থাকে, কোনো কিছুই কিন্তু এমসিসি ইমপ্লিমেন্ট হয়ে গেলে আর দেখবে এগুলো বেরোয় না, আবার ভোট মিটে গেলে তারপর হয়। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনের কাজের যে বিভিন্ন রকম তার বাধা, সেগুলো সৃষ্টি করে এই মডেল কোড অফ কন্ডাক্ট। অর্থাৎ একবার লোকসভা ভোট, একবার বিধানসভা ভোট, এই সমস্ত ভোটগুলো হতে থাকলে কিন্তু এই ডিসরাপশন হয়। তাই এই যে ডিসরাপশন অফ গভর্নমেন্ট, এটা কিন্তু রোধ হবে যদি একবারেই ভোটটা হয়ে যায়। নেক্সট দেখো, administrative efficiency. Large scale deployment of security forces and administrative machinery will take place once in every 5 years rather than being spread out in every elections. অর্থাৎ যে বিশাল সংখ্যক সিকিউরিটি ফোর্স ভোটের কাজে মোতায়েন থাকে এবং প্রশাসনিক কর্মচারীদের, প্রশাসনিক আধিকারিকদের যে প্রত্যেকবার ভোটের সময় তাদের ডিউটি পড়ে, সেই জিনিসগুলো যদি একই 5 বছর ছাড়া ছাড়া একবার ভোট হয় তাহলে বারবার যে ইলেকশন হয় সেটার হাত থেকে কিন্তু তাদেরকেও বাঁচানো যাবে। তাতে করে কি হবে, একটা স্মুথ অ্যাডমিনিস্ট্রেশন চালানো যাবে। তারপরে কি, ইনক্রিজ ভোটার টার্ন আউট, সিটিজেন্স উইল বি এবল টু ভোট ফর ইলেকশনস অ্যাট লোকাল, স্টেট অ্যান্ড ন্যাশনাল লেভেল সাইমালটেনিয়াসলি, রিডিউসিং ভোটার ফ্যাটিগ। অর্থাৎ দেখবে কোনো কোনো জায়গায় হয় কি, নির্বাচন হয়, উপনির্বাচন হয়, আবার পঞ্চায়েত নির্বাচন হয়, আবার কিছুদিন পরে বিধানসভা নির্বাচন, আবার কিছুদিন পর লোকসভা নির্বাচন। অর্থাৎ ভোটাররাও বারবার ক্লান্ত এটা ভেবে যে বারবার ভোট দিয়ে আসতে। ঠিক আছে, সেটা হবে না। ভোটারদের মধ্যে একবার ভোট দিতে যেতে হবে, যার কারণে তাদের মধ্যেও একটা নানা রকম অ্যাক্টিভিটি থাকবে। তাই ইনক্রিজ ভোটার টার্ন আউট, ভোটাররা যাতে বিমুখ না হয় ভোট কেন্দ্র থেকে, সেটাও কিন্তু কমবে। এটা গেল অ্যাডভান্টেজ। তার অ্যাডভান্টেজে কি কি আমরা দেখলাম, রিডিউস ফিনান্সিয়াল বার্ডেন, রিডিউস ডিসরাপশন টু গভর্নেন্স, তারপরে কি, অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি অ্যান্ড ইনক্রিজ ভোটার টার্নআউট। তোমরা এই পয়েন্টগুলো আলাদা করে লিখে নেবে এবং এর এক্সপ্লেনেশনটা পরে নিজেরা তৈরি করে নেবে। ক্রিটিসিজম অ্যান্ড চ্যালেঞ্জেস এগেনস্ট ওয়ান নেশন ওয়ান ইলেকশন। কি কি ক্রিটিসিজম আর চ্যালেঞ্জ আছে? কনস্টিটিউশন অ্যান্ড লিগ্যাল চ্যালেঞ্জেস। তোমরা প্রথমেই দেখলে কিছু কিছু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে হচ্ছে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনকে ইমপ্লিমেন্ট করতে গেলে, এবং যেটার জন্য কি হচ্ছে, কোনো কোনো সময় স্পেশাল মেজরিটি প্রয়োজন, কোনো কোনো সময় হাফ অফ দ্য স্টেটের রাটিফিকেশন প্রয়োজন। তাই এইগুলো যদি না হয় তাহলে কিন্তু এই কনস্টিটিউশনাল লিগ্যাল চ্যালেঞ্জেস এর কারণেই এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়তো ঠিকঠাক ভাবে ইমপ্লিমেন্ট হবে না। তাহলে দেখো, কনস্টিটিউশনাল এন্ড লিগ্যাল চ্যালেঞ্জেস, ইট রিকোয়ার্স চেঞ্জেস in several provisions in the constitution related with tenure of Lok Sabha and state legislative assemblies, local elections and preparation of electoral rolls. In addition, the Representation of Peoples Act 1951 needs changes in align with schedules of simultaneous elections. Several constitutional amendments requires ratification from at least half of the state legislatures. এটা আমরা আগে আলোচনা করলাম এই পয়েন্টটা। ঠিক আছে, তাই এখন আর কিছু বলছি না। নেক্সট দেখো পয়েন্ট আমরা দেখবো, লজিস্টিক ইস্যুস। কন্ডাক্টিং সাইমালটেনিয়াস ইলেকশনস উইল বি এ লজিস্টিক্যাল ইস্যু। ইট রিকোয়ার্স আনপ্রেসিডেন্টেড লেভেল অফ রিসোর্স মোবিলাইজেশন ফর এনশিওরিং দ্য অ্যাভেলেবিলিটি অফ ইলেকট্রনিক ভোটিং মেশিনস, কোঅর্ডিনেটিং সিকিউরিটি ফোর্সেস অ্যান্ড ম্যানেজিং ইলেকশন পার্সোনাল। অর্থাৎ এই যে প্রচন্ড একটা বহন খরচা বা সমস্ত জিনিসকে বয়ে নিয়ে যাওয়া, ইভিএম থেকে শুরু করে সিকিউরিটি পার্সোনেল এবং ইলেকশনের যে সমস্ত কর্মচারীরা আছে তাদের সবার একটা যে মুভমেন্ট, এটা কিন্তু একটা বিরাট বড় ইস্যু। একটা গোটা দেশে যদি একই সঙ্গে ভোট হয় তাহলে কিন্তু সমস্ত ক্ষেত্রে যন্ত্রপাতি থেকে শুরু করে মানব সম্পদ সমস্ত কিছুরই যে মুভমেন্ট, এটা কিন্তু একটা বিরাট বড় সমস্যা ম্যানেজ করা হতে পারে। লোকাল ইস্যুস ক্যান গেট স্টিমিড, অর্থাৎ লোকাল যে ইস্যুগুলো আছে, দেখবে আমরা ভারতের বিভিন্ন কালচারাল ডাইভার্সিটির মানুষ বসবাস করি বা বিভিন্ন এলাকার মানুষের চাহিদা বিভিন্ন রকম। উত্তরবঙ্গের মানুষের যা চাহিদা জীবনযাত্রা বলো বা তাদের যে সুবিধা অসুবিধাগুলো, সেগুলো দক্ষিণবঙ্গের সঙ্গে মিলবে না, বা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের যে চাহিদা সেগুলো কিন্তু সাউথ ইন্ডিয়ার কোনো একটা কেরলের বাসিন্দার কিন্তু সেই চাহিদা নয়। তাই যদি লোকাল ইলেকশন গুলো একই সঙ্গে হয়ে যায় স্টেটের মানে সেন্ট্রালের লোকসভা ইলেকশনের সঙ্গেই, তখন হবে কি, এই সেন্ট্রালের ইস্যুটাই মেন হাইলাইট হবে, আমাদের লোকাল যে ইস্যুগুলো সেগুলো কিন্তু চাপা পড়ে যেতে পারে। তাই ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে এটা একটা ইস্যু,
যে লোকাল ইস্যুস ক্যান গেট স্টিমিড, অর্থাৎ লোকাল ন্যাশনাল ইস্যুস মে ডমিনেট ডিউরিং ইলেকশন, স্টিমিং স্টেট লেভেল অ্যান্ড লোকাল ইস্যুস কজিং ডিসকানেক্ট বিটুইন ভোটার্স এক্সপেকটেশন অ্যান্ড গভর্নর। ঠিক আছে, অর্থাৎ প্রশাসন এবং ভোটারদের যে চাহিদা সেক্ষেত্রে সেটা কিন্তু অনেকটা আলাদা হতে পারে। আর কি আছে, আন্ডারমাইন্স ফেডারালিজম, অর্থাৎ আমাদের ভারত যে ফেডারেল স্ট্রাকচারে বিশ্বাস করে, যে দেখবে ভারত সংবিধানের 1 নম্বর আর্টিকেলে বলা আছে যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস। ঠিক আছে, অর্থাৎ আমরা যে ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে বিশ্বাস করি, সেই ক্ষেত্রে কিন্তু এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন কিন্তু একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়, সেক্ষেত্রে একটা ইউনিটারি স্ট্রাকচার, অর্থাৎ একটা ইউনিটারি টিল্ট, ঠিক আছে, অর্থাৎ একটা যে অটোক্রেসি সেই ধরনের একটা ব্যাপার চলে আসছে, অর্থাৎ সেন্টার যেটা বলবে সেটাই হবে, যেটা লোকসভা মানে যে ইলেকশনের যে ইস্যু সেটাই মেন হয়ে দাঁড়াবে। ঠিক আছে, আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আমাদের যে স্টেট গুলোর যে চাহিদা সেটা কিন্তু না চাপা পড়ে যেতে পারে, বা সেক্ষেত্রে এই যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা ফেডারেল স্ট্রাকচারে কোথাও গিয়ে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সট দেখি। আমাদের যে ইংলিশ ভার্সন সেটা আমরা করে ফেললাম, যে পোটেনশিয়াল বেনিফিটস অ্যান্ড যে ডিসঅ্যাডভান্টেজেস সেগুলো আমরা দেখে নিলাম। নেক্সট আমরা কিন্তু বাংলা ভার্সনটাতে চলে যাব। তোমরা যারা ইংলিশ ভার্সনে করবে তাদের ক্ষেত্রে ইংলিশ ভার্সন, যারা বাংলা ভার্সনে করবে তাদের ক্ষেত্রে বাংলা ভার্সন। দেখো আমরা যেটা আলোচনা করলাম সেগুলোই বাংলা ভার্সনেও লেখা আছে, যে এক দেশে এক নির্বাচন ধারণাটি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, ভারতীয় গণতন্ত্রের প্রেক্ষাপটে এর সম্ভাব্য উপকারিতা এবং চ্যালেঞ্জগুলোর সমালোচনামূলক বিশ্লেষণ করুন। ঠিক আছে, দেখো এক দেশ এক নির্বাচন ধারণা অনুযায়ী আমরা লিখেছি যে বিধানসভা রাজ্য এবং লোকসভা এবং সমস্ত রাজ্য বিধানসভার নির্বাচন একসাথে আয়োজিত হবে। 100 দিনের মধ্যে স্থানীয় প্রতিষ্ঠানগুলো নির্বাচন অনুষ্ঠিত হবে, স্থানীয় প্রতিষ্ঠান অর্থাৎ পঞ্চায়েতগুলো। সম্প্রতি প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে উচ্চস্তরীয় কমিটিতে এই বিষয়ে সুপারিশ করে এবং 2টি ধাপে সংবিধান সংশোধনের প্রস্তাব দেয়। এ দেখো 83 এবং 172 অনুচ্ছেদের পরিবর্তনের কথা বলা হয়েছে। দ্বিতীয় সংশোধনী বিল, যেখানে অর্ধেকের বেশি রাজ্যের সমর্থন প্রয়োজন, 324A এবং 324 ক না, এটা 324A বলবে, এবং 325(2). ঠিক আছে, এই অনুচ্ছেদগুলোর সংশোধন প্রয়োজন, এটা আমরা আগে আলোচনা করলাম। সম্ভাব্য উপকারিতা, দেখো যেগুলো হবে সেগুলো আমরা ছোট ছোট পয়েন্টে লিখেছি, তোমরা এগুলো আরো ডিটেলসে লিখতে পারো। আর্থিক ব্যয় হ্রাস, অর্থাৎ ফিনান্সিয়াল যে বার্ডেন কমবে সেটা আমরা আলোচনা করলাম সেটা। শাসন প্রক্রিয়ার ধারাবাহিকতা, প্রশাসনিক দক্ষতা, ভোটারের উপস্থিতি বাড়বে, এইভাবে এইগুলো আমাদের বলা হচ্ছে। ঠিক আছে, আর্থিক ব্যয় হ্রাস, অর্থাৎ সরকার ও রাজনৈতিক দলের যে ব্যয়গুলো হয়, যেমন বারবার লোকসভা নির্বাচন এবং লোকাল বডি নির্বাচন সেগুলো করার সময়, বা দেখা গেল কোনো সময় কোনো বছর লোকসভা ভোট হলো, তার পরের বছরই বিধানসভা ভোট। ঠিক আছে, অর্থাৎ সরকারের যে বিরাট খরচ এই ভোটগুলো করাতে এবং পলিটিক্যাল পার্টিগুলোরও খরচ, সেগুলো কিন্তু কম হবে। শাসন প্রক্রিয়ার ধারাবাহিকতা, অর্থাৎ বারবার এমসিসি জারি হবে না, যার কারণে যে কাজের ধারাবাহিকতা বা কাজের গতি সেগুলো নষ্ট হবে না। প্রশাসনিক দক্ষতা, নিরাপদ সিকিউরিটি পার্সোনেল এবং যে বড় অংশের একটা সরকারি কর্মচারীকে ভোটের কাজে নিয়োগ থাকতে হয়, সেই জিনিসগুলোও হবে না, যার কারণে কাজগুলো আরো বেশি স্মুথলি চলবে। বা একই সঙ্গে ভোটার হলে মানে ভোট হলে ভোটারদের ক্লান্তি কমবে এবং তাদের অংশগ্রহণ বাড়বে। এর কি কি চ্যালেঞ্জ আছে, সাংবিধানিক বাধা, বহু অনুচ্ছেদ ও আইন, যেমন প্রতিনিধি আইন 1991 এর সংশোধন প্রয়োজন। লজিস্টিক সমস্যা, ইভিএম নিরাপত্তা, কর্মী পরিচালনায় যে বিরাট একটা মুভমেন্টে হয় সেটা হবে না, একই মানে এইগুলো সমস্যা হয়ে দাঁড়াবে। এবং ফেডারেল কাঠামোর প্রশ্ন, ভারতীয় যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা ফেডারেল কাঠামোতে বিশ্বাস করে সেই ফেডারেল কাঠামোগুলো বিঘ্নিত হবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই যে রাজ্যের ইস্যুগুলো সেগুলো চাপা পড়ে যাবে, স্থানীয় সমস্যাগুলো কিন্তু যে জাতীয় ইস্যুগুলো বেশি প্রাধান্য পাবে রাজ্য ও স্থানীয় ইস্যুর থেকে। ঠিক আছে, স্থানীয় রাজ্য ইস্যুগুলো গুরুত্ব হারাতে পারে। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। এবার দেখো এখানে আমরা লিখেছি যে এক দেশ এক নির্বাচন ধারণাটি প্রশাসনিক স্বচ্ছতা ও ব্যয় সংযম ও ভোটার অংশগ্রহণ বৃদ্ধির এক সম্ভাবনাময় পথ। বারবার নির্বাচন আয়োজনের কারণে যে প্রশাসনিক বিশৃঙ্খলা, রাজনৈতিক প্রচারণার অতি নির্ভরতা এবং নীতি নির্ধারণে বিঘ্ন ঘটে তা অনেকাংশে নিরসন করতে পারে এই উদ্যোগ। বিশেষ করে বিকাশমূলক প্রকল্পগুলো বারবার মডেল কোড অফ কন্ডাক্ট প্রয়োগের ফলে যে বিলম্ব ঘটে তাও হ্রাস পাবে। ওইখানের পয়েন্টগুলো এখানে কিন্তু একটু বিশ্লেষণ করে বলা আছে, তোমরা এখান থেকে তুলে নিতে পারো। ঠিক আছে, তবে ভারতীয় গণতন্ত্রের বাস্তবতা এটি একটি অতি সংবেদনশীল বিষয়। ভারতের রাজনীতি বহু স্তর বিশিষ্ট, অর্থাৎ যে ফেডারেল স্ট্রাকচারের কথা আমরা বলছিলাম,
জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় ইস্যুর মেলবন্ধনে গঠিত। একসাথে সব স্তরের নির্বাচন হলে জাতীয় ইস্যু আঞ্চলিক সংকটগুলো ঢেকে দিতে পারে, ফলে ভোটাররা স্থানীয় নেতৃত্বের জবাবদিহিতার চেয়ে জাতীয় নেতৃত্বের ভাবমূর্তিকে বেশি গুরুত্ব দিতে পারেন। এতে করে স্থানীয় আঞ্চলিক স্বাতন্ত্র রাজনৈতিক বহুত্ববাদ হুমকির মুখে পড়তে পারে। ঠিক আছে, এগুলো তোমরা আগের পয়েন্টগুলোতে যোগ করে নিও। এছাড়া আইন ও সংবিধান সংশোধনের প্রক্রিয়া প্রয়োজন, তা শুধু কারিগরি দিক দিয়ে নয়, রাজনৈতিক ঐক্যমতের দিক থেকে অত্যন্ত জটিল। অনেক রাজ্য সরকার এই উদ্যোগকে কেন্দ্রীয় কর্তৃত্ব বৃদ্ধির প্রক্রিয়া হিসেবে দেখছে, যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এই প্রেক্ষাপটে এক দেশ ও এক নির্বাচন বাস্তবায়নের পূর্বে একটি বিস্তৃত জনপর্যালোচনা, সাংবিধানিক বিশেষজ্ঞদের মতামত ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দৃঢ় সংলাপ ও স্বচ্ছ রোডম্যাপ তৈরি অপরিহার্য। ঠিক আছে, আমরা ওয়ান নেশন ওয়ান ইলেকশন অর্থাৎ এক দেশ এক নির্বাচনের এই পুরো বিষয়টাকে পড়ে নিলাম। নেক্সট তোমাদের আরো অন্যান্য অনেক ইস্যু নিয়ে ভিডিও আসবে, তোমরা এগুলো দেখতে থাকো এবং নিজেরা প্রস্তুত করতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।